আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু রিকোয়েস্টেড স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমাদের চ্যানেলে বেশ কিছু নতুন ভিডিও আপলোড করা হয়েছে। যারা এগুলা এখনো দেখেন নাই, আপনারা দেখে নেবেন। তো আমরা প্রতি সপ্তাহে আমাদের কমিউনিটি পোস্টে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করি, যে এই পোস্টে এই ছবিটা থাকে। তো এইখানে আপনারা কিন্তু আপনাদের যে প্রশ্ন বা আপনাদের কোনো স্টক রিকোয়েস্ট থাকলে সেটা এই পোস্টের কমেন্ট করে জানালে আমরা এই পোস্ট থেকে বা এই পোস্টের কমেন্ট থেকে স্টকগুলো নিয়ে সেগুলোর একটা অ্যানালাইসিস বা সেগুলো নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি। তো আজকে সেই ভিডিওটাই বা এই পোস্টের কমেন্ট থেকেই আমরা স্টকগুলো নিয়ে ভিডিওটা করব। তো তার আগে জাস্ট একটু কিছু কথা বলে নেই। তো এই পোস্টটা আমরা এখনো আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট করি, বাট এই পোস্টটা সামনের থেকে ধীরে ধীরে আমরা আসলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাব। সেক্ষেত্রে যারা আপনারা এখনো আমাদের ফেসবুক পেজে কানেক্টেড না, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে কানেক্টেড হয়ে নেবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক facebook.com/chartcanvas। সো এটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। এছাড়াও আপনারা চাইলে আমাদের যেই চ্যানেলের অ্যাবাউট ইনফো তো দেয়া আছে facebook.com/chartcanvas। তো এখান থেকে গেলেই আপনারা আমাদের পেজে আসতে পারবেন। সব আমাদের পেজে আসলে আমাদের পেজে সামনে থেকে এই পোস্টটা থাকবে। এই পোস্টে কমেন্ট করলে ওই হিসাবেই আমরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী স্টকগুলা নিয়ে কিছু ডিসকাস করার চেষ্টা করব। তো আজকের এই ডিসকাশনটা আমরা সাধারণত চেষ্টা করি এই যে সাপ্তাহিক এই ডিসকাশনটায় একটু জাস্ট কিছু ওভারঅল একটা আইডিয়া দিতে মার্কেটের ব্যাপারে। সো আমাদের মার্কেটের ব্যাপারে আইডিয়াটা অনেকেই মনে করেন ইরিলেভেন্ট, বাট আমাদের কাছে সেটা ইরিলেভেন্ট মনে হয় না। কারণ আমরা আসলে এই অ্যানালাইসিসে ওভারঅল আমাদের কি ধারণা মার্কেট নেক্সট উইকে কি করতে পারে সেটা আমরা ডিরেক্ট বলার চেষ্টা করি। কারণ আসলে একটা জিনিস দেখেন যে আমাদের মার্কেটে কিন্তু কেউ আসলে স্টক নিয়ে ডিরেক্টলি নেগেটিভ কিছু বলতে পারে না। একটা স্টক ইভেন যদি ওই কোম্পানিটা ভালো নাও হয়, তাহলে কিন্তু আসলে আমরা চাইলেই পাবলিকলি বলতে পারি না যে না এই কোম্পানিটা ভালো না বা এই কোম্পানিটার ম্যানেজমেন্ট ভালো না। তো এই ক্ষেত্রে আসলে হয়তো অনেক কিছু আমরা ডিরেক্টলি বলতে পারি না, বাট আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে মার্কেটটা কেমন হতে পারে বা মার্কেটে কোন স্টকগুলো ভালো করতে পারে। আমরা কিন্তু কিছুদিন আগেই আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, যে এই ভিডিওটা ছিল যে আহ, এই যে মনিটারি পলিসির নতুন মনিটারি পলিসি ও পুঁজিবাজারের ভূমিকা কি হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম। এইখানে কিন্তু কিছু জিনিস বলা ছিল যে ফরেন কিছু সেল আসতে পারে বা ফান্ডামেন্টাল স্টকের কিছু দাম কমে যেতে পারে, বা তো ওই হিসাবেই কিন্তু আমরা দেখলাম যে মার্কেট কিন্তু আসলে অনেকটা ওইরকমই রিয়াক্ট করেছে। মার্কেটটা কিছু উঠে গিয়েছে, তারপর কিন্তু বেশ কিছু কারণে মনিটারি পলিসি বা কিছু ট্যাক্সেশনের কিছু নিউজের কারণে কিন্তু মার্কেটটা পড়ে গিয়েছে। তো এটা কিন্তু আমাদের কাছে খুব বেশি অ্যাবনর্মাল বা আনইউজুয়াল মনে হয় নাই, কারণ আমরা কিন্তু এটা অনেকটা এক্সপেক্ট করতেছিলাম। তো বরং আমরা এই ডিপে বা এই যে এই কারেকশনে কিন্তু আমরা কিছু স্টক আরো কিছু স্টকে পজিশন নিয়েছি। প্লাস যখন মার্কেটটা উঠে গিয়েছে সেখানে আমাদের কিছু স্টকে আমরা যেটাতে আমাদের ট্রেডিং এর জন্য কিছু পজিশন ছিল, যেটাতে আমরা কিছু সিগনিফিকেন্ট গেইন পাওয়ার পরে আমরা এক্সিট নিয়ে এখন কিন্তু আবার কিছু ইনভেস্টমেন্ট আইটেমে এখানে পজিশন নিতে পেরেছি, যেটা হয়তো আমাদের জন্য কাজে লেগেছে। তো এই জন্য আসলে আপনারা একটু ইনফর্মড ডিসিশন বা একটু ওয়েট করে আপনারা যদি যে কোনো একটা সিচুয়েশনে আপনারা যদি একটু ওয়েট করে ডিসিশনটা নেন, সেক্ষেত্রে আমার ধারণা আপনারা কিন্তু উপকৃত হওয়ারই কথা। যাই হোক, তো মার্কেট নিয়ে যদি কিছু কথা বলি, মার্কেটের এই যে পতন ঘটতেছে বা পতন হচ্ছে, তো এখানে কিন্তু আমরা অলরেডি 1000 পয়েন্টের একটা পতন দেখলাম। এবং রিসেন্ট ডেজ গুলাতে বা এই যে লাস্ট মার্কেট কিছুটা ঘুরে যাওয়ার চেষ্টা করলো এবং ভালো একটা ভলিউমও ক্রিয়েট করলো, যেখানে প্রায় 1000 কোটি টাকার উপরে কিছু ট্রেড হচ্ছিল বেশ কয়েকটা দিন। তারপর কিন্তু মার্কেটে একটা কারেকশন আমরা দেখতে পাই। তো যাই হোক, এই মার্কেট সম্পর্কে আগে কিছু জিনিস বলি। যেটা আসলে আমাদের মার্কেটে একটা বড় সমস্যা হলো যে এইখানে জেনারেল ইনভেস্টর অনেক বেশি। তো এটার একটা বড় সমস্যা, অনেকেই আসলে এই জিনিসটা বুঝেন না যে এই জেনারেল ইনভেস্টর বেশি হলে সমস্যা কি, টাকা কি তাইলে খালি যারা ইনস্টিটিউট তারাই কামাবে নাকি, বা লাভ কি শুধু তারাই করবে কিনা? ব্যাপারটা মোটেও এরকম না, বা আমি কিন্তু এরকম কিছু বলছি না যে ইনস্টিটিউট ইনভেস্টররা বা প্রফেশনাল ইনভেস্টররা এখানে প্রফিট করবে, জেনারেল ইনভেস্টররা প্রফিট করবে না, ব্যাপারটা এরকম না। বাট একটা জেনারেল ইনভেস্টর যখন ইনভেস্ট করে সে কিন্তু অনেকটাই কিন্তু ইমোশন বেসড ইনভেস্ট করে থাকে। আসলে এটাকে ইনভেস্টমেন্টও বলা যায় না। আমাদের মার্কেটে আসলে 4 to 5% বা 3 to 5% লোক হয়তো ইনভেস্ট করে থাকে। বাকি 95 এর মধ্যে হয়তো 10% হয়তো ট্রেডিং করে। আর বাকি কিন্তু 85% মানুষই কিন্তু আসলে স্পেকুলেশন করে থাকে। স্পেকুলেশন কি, এটা নিয়ে হয়তো আমরা পরে ডিটেলস কোনো ভিডিও করব, বা আপনারা যদি এটার ব্যাপারে ডিটেলস জানতে চান কমেন্ট করে জানাতে পারেন।
তো যাই হোক, এখন এই মার্কেটে স্পেকুলেশন করলে একটা সমস্যা কি দেখেন, স্পেকুলেশনটা কিন্তু হয়ে থাকে সচরাচর ইমোশন বেসড। আপনি দেখতেছেন একটা স্টকের দাম বেড়ে যাচ্ছে, এখন স্টকটা জেড ক্যাটাগরি নাকি স্টকটার কোম্পানি বন্ধ আছে নাকি, এটা কিন্তু আপনি দেখতে চান না বা আপনার দেখেন না বা অনেকেই দেখে না, সেক্ষেত্রে ইনভেস্ট করে ওটার দাম বেড়ে যায়। তো এই স্টকটা যখন দাম কমে যায় খুব বাজেভাবে অনেকেই কিন্তু লসে চলে যান। এবং একই সাথে হয় কি, যখন আপনি ইমোশন বেসড একটা ইনভেস্টমেন্ট নেবেন বা ইমোশন বেসড একটা ডিসিশন নেবেন, আপনি কিন্তু আপনার ডিসিশনে স্ট্রিক্ট থাকতে পারেন না। তো সেক্ষেত্রে দেখা যায় কি, ফান্ডামেন্টাল স্টকেও যখন দাম কমে, কোনো কারণে যদি দাম কমা শুরু হয়, তখন কিন্তু মানুষজন প্যানিকড হয় এবং প্যানিকড হয়ে কিছু প্যানিক সেল দেয়। তো এই জন্য আসলে আমি যেটা বলবো যে আপনাদের হয়তো দুইটা ওয়ে থাকতে পারে বা দুইটা ওয়ে হতে পারে। সেটা হলো যে আমরা যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আছি, তাদের হয়তো অনেক বেশি নলেজ গেইন করতে হবে বা অনেক বেশি পড়াশোনা বা ইনফর্ম ডিসিশন নিতে হবে, এক। আর দুই নম্বর হলো, আমাদের যদি সেই রকম সময় না থাকে অথবা সেরকম ধৈর্য যদি আমাদের না থাকে যে না, আমরা ইনফর্ম ডিসিশন বা পড়াশোনা করার মতো সময় আমাদের নাই, সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের ফান্ডটাকে কোনো ভালো মিউচুয়াল ফান্ড দেখে তুলে দিতে পারি। তো ভালো মিউচুয়াল ফান্ড কিভাবে সিলেক্ট করবেন বা ভালো মিউচুয়াল ফান্ডে কিভাবে আমাদের যে টাকাটা সেটা কিভাবে ইনভেস্ট করা যায়, এটা নিয়েও যদি আপনারা ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সামনে সেই রিলেটেড কোনো ভিডিও দেয়া। যাই হোক, মার্কেটের এই যে পতন, এই পতন ঠেকানোর জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো যে স্টকের যে লোয়ার সার্কিট আছে, সো এই লোয়ার সার্কিটটাকে 3% নিয়ে এসেছে। তো আগে ছিল যে একটা স্টক একদিনে 10% কমতে পারতো এবং 10% বাড়তে পারতো, বাট এখন যেটা করেছে যে একদিনে 3% কমতে পারে এবং 10% বাড়তে পারে। অনেকেই মনে করতেছেন যে না, এটাতে খুব লাভ হচ্ছে, বাট আমি বলবো আসলে এটাতে খুব বেশি লাভ হচ্ছে না। কারণ কি দেখেন, 3% যখন হয়, আপনার কিন্তু সহজেই চাইলে অনেক স্টককে বায়ারলেস করে ফেলা যায়। ব্যাপারটা কিরকম আমি জাস্ট একটু ছোট করে বলি। ধরেন আপনি ঘুম থেকে উঠেই দেখলেন আপনার পোর্টফোলিওতে যে স্টকটা, ওই স্টকটাতে কোনো বায়ার নাই, ওটা বামে হল্ট হয়ে আছে। যেহেতু 3% খুব ইজিলি বামে হল্ট করা যায়। তো সেক্ষেত্রে আপনি দেখলেন যে কোনো বায়ার নাই, বামে হল্ট হয়ে আছে। আপনি করলেন কি, আপনি জানেন যে আপনার স্টকটা খুব বাজে করার কথা না। তো আপনি যখন বামে হল্ট দেখলেন, হয়তো হতে পারে যে আপনি এটা ট্রেডিং এন্ট্রি নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার স্টকে, যেহেতু ট্রেডিং স্টক, আপনি কিন্তু একটা স্টপ লস সেট করেছেন। তো এই স্টপ লসে আপনি যখন দেখেন যে এরকম বায়ারলেস হয়ে আছে, আপনি কিন্তু একটু কনফিউজ থাকেন যে না, আমার স্টপ লসটা যখন হিট করবে তখন আমি সেল দিতে পারবো কিনা। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কারেন্ট যে প্রাইসটা আছে, ওই প্রাইসে কিন্তু এই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে বায়ার না থাকার পরও আরো সেল বসায়, যেটা কিন্তু মার্কেটটাকে আরো কন্টিনিউয়াসলি ডাউন করার একটা প্রবণতা তৈরি করে। তো এই ক্ষেত্রে আসলে এটা সমাধান হতে পারে যে আসলে মার্কেটকে মার্কেটের মতোই চলতে দিতে হবে। এখন আমার এই কথা শুনে অনেকেই হয়তো মনে করবেন যে না, আমি মনে হয় চাচ্ছি যে মার্কেট আরো বেশি ডাউন হয়ে যাক। ব্যাপারটা আসলে এরকম না। অনেক স্টকই আছে যেগুলা কিন্তু আসলে 3% সার্কিট না থাকলে হয়তো এত বেশি পড়তো না, কারণ এখন ইজিলি বায়ারলেস করা পসিবল। যেমন আমি জাস্ট একটা স্টক দেখাই, দেখেন এই যে বিকন ফার্মা, দেখেন এটা কিন্তু কন্টিনিউয়াসলি হল্ট হতে হতে যাচ্ছে। অথচ এর আগে যে ডাউন হলো তখনও কিন্তু এত বেশি, একদিনে কিন্তু এই যে 3% কিন্তু মাইনাস হয়েছে, খুবই কম। এই যে এই দিনটা 4% মাইনাস হয়েছে, বাট এখন যেহেতু ইজিলি হল্ড করা যাচ্ছে বা ইজিলি বায়ারলেস করা যাচ্ছে, এখন কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে। যাই হোক, তো এটা হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমি হয়তো এটার পক্ষে কেন, বাট আমার মনে হয় যে মার্কেটকে মার্কেটের মতোই চলতে দেওয়া উচিত। যাই হোক, সেকেন্ড আর একটা ব্যাপারে আসি, যে মার্কেটকে ভালো করার জন্য আইসিবি কয়েকদিন আগে একটা ডিসিশন নিল যে তারা 5,000 কোটি টাকা নতুন করে লোন চাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে, একটা লো রেটে। তো এটা নিয়েও আমরা আমাদের লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে এইখানে তারা হয়তো 5,000-এর জায়গায় 3,000 কোটি টাকার অ্যাপ্রুভাল হয়তো পাবে। তার মধ্যে কিন্তু তারা মেজর একটা অংশ তাদের যেই হাই রেটে লোন নেওয়া আছে সেটা কিন্তু পে করবে। তো এই যে বাকি যে 3,000-এর মধ্যে থেকে বাকি যে টাকাটা থাকবে, এটা কি আসলে এনাফ কিনা মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য? হ্যাঁ, এটা আসলে সাময়িক সময়ের জন্য সাপোর্ট দেওয়ার জন্য এনাফ। তারপরেও যদি বলি কতটুকু এনাফ, মার্কেটে আসলে একদিনের ট্রানজেকশন 1,000 কোটি টাকা, সেখানে আসলে এই 2,000 বা 3,000 কোটি টাকা কিন্তু 2 দিন 3 দিনেরই ব্যাপার। যাই হোক, তাও আমি বলবো যে এটা কিন্তু এনাফ সাময়িক সময়ের জন্য, বাট এটা কিন্তু লং টার্মে এনাফ না। এখন লং টার্মে এনাফ করার জন্য কি করা যেতে পারে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করি। যদি আমাদের আলোচনাটা আসলে, এখানে তো কোনো অথরিটি শুনতেছে না, তারপরে হয়তো আপনারা বুঝার জন্য আলোচনাটা করা। তো এটা একটা হতে পারে যে পলিসি সাপোর্ট। তো পলিসি সাপোর্ট বলতে কি, যে নীতিগত কিছু সহায়তা দেওয়া যেতে পারে, যেমন স্টক মার্কেটের আপনি ট্যাক্স কমায় আনতে পারেন, বা
একটা জিনিস হতে পারে, যেমন আগে কিন্তু ডিভিডেন্ডে 50,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হতো না, এখন কিন্তু ডিভিডেন্ডে পুরোটাই ট্যাক্সেবল, বা ডিভিডেন্ডের ফুল ইনকামটাই ট্যাক্সেবল। তো এটা হওয়ার ফলে কি হলো, মানুষ কিন্তু এখন আসলে ডিভিডেন্ড নেওয়ার জন্য আগ্রহী হচ্ছে না, মানুষ কিন্তু ক্যাপিটাল গেইনের দিকেই দৌড়াচ্ছে, যেটার একটা রিজন ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট আগের তুলনায় কিন্তু একটু কম লুক্রেটিভ হয়ে যাচ্ছে। তো এটা একটা হতে পারে যে হ্যাঁ, আপনার যে ডিভিডেন্ডে যে ইনকাম সেটাতে ট্যাক্সটা কমিয়ে দেয়। এছাড়া কিন্তু কোম্পানিগুলোতে যারা লিস্টেড কোম্পানি তাদের ট্যাক্স, তাদের আর নন লিস্টেড কোম্পানিগুলার ট্যাক্সের গ্যাপটা বাড়িয়ে দিয়েও কিন্তু কিছুটা সাপোর্ট করা যায়। এরকম আরো অনেক ধরনের সাপোর্ট করা যেতে পারে, যেটা আসলে যেটাকে আমরা নীতিগত সাপোর্ট বলতেছি। আর সেকেন্ড আরেকটা হতে পারে যে মার্কেটে কিন্তু ভালো কিছু আইপিও আসার দরকার আছে। এখন মার্কেটে কিন্তু এই মার্কেটে অনেকেই বলেন যে হ্যাঁ, আইপিও দিয়ে কি হবে, আইপিও দিয়ে টাকা নিয়ে যাচ্ছে, বাট ব্যাপারটা কিন্তু অলওয়েজ এরকম না। আসলে দেখেন, ভালো আইপিও যখন আসবে, ধরেন স্কোয়ার ফার্মের মতো আরেকটা কোম্পানি যদি মার্কেটে আসে, ওই স্কোয়ার ফার্মের মতো কোম্পানিটাই কিন্তু মার্কেটে অনেক ইনভেস্টর নিয়ে আসবে। এখন কিন্তু অনেক ইনভেস্টর যারা মার্কেটে আসতেছে এরকম নতুন, এরা কিন্তু অনেকে হয়তো স্কোয়ার ফার্মা বা এরকম ভালো স্টকের নাম শুনেই কিন্তু মার্কেটে আসতেছে। তো আপনার মার্কেটে যখন ভালো স্টক থাকবে, এটা কিন্তু আসলে ভালো বিনিয়োগকারীদেরকে অ্যাট্রাক্ট করবে, এটাই স্বাভাবিক। তো আইপিও মানেই খারাপ কিছু এরকম না, বাট অবশ্যই ভালো আইপিও হতে হবে, ভালো কোম্পানি হতে হবে। রিসেন্টলি আমরা কিন্তু লাস্ট 2010-এর পরে কিন্তু ভালো কোনো আইপিও আসলে ওইভাবে আমাদের চোখে পড়ে নাই। তো ভালো আইপিও হয়তো বা লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য একটা ভালো কিছু হতে পারে। যাই হোক, তো এইগুলো আসলে অথরিটি হয়তো কি করতে পারে, বা এই যে যেগুলা বললাম এগুলো আসলে কিছুই আমাদের হাতে না, এগুলো সবই কিন্তু অথরিটির হাতে। তো এখানে জাস্ট ছোট করে একটু বলি যে আমরা যারা ইনভেস্টর আছি, তো অথরিটি যদি ঠিক না করে বা অথরিটি যদি এখানে ভালো সিদ্ধান্ত না নিতে পারে, আমাদের কি করার আছে বা আমরা কি করতে পারি? আমাদের জাস্ট যেটা করা যেতে পারে যে এইখানে আসলে আমরা এককালীন বা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট না করে আমরা কিন্তু এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা, সেটাতে ইনভেস্ট করতে পারি। অনেকেই আছেন এই স্টক মার্কেটে, তারা হয়তো চাকরিজীবী, বা অনেকেই আছেন যারা হয়তো পেনশনের একটা বড় অ্যামাউন্ট টাকা পেয়ে এই মার্কেটে ইনভেস্ট করতে চান। তাদের ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে যে আপনি পুরো টাকাটা একবারে ইনভেস্ট না করে ধীরে ধীরে ইনভেস্ট করুন। যেমন যারা চাকরিজীবী, তারা প্রতি মাসে অল্প অল্প করে কিছু কিছু ইনভেস্ট করুন। আর যারা এই যে পেনশনের টাকাটা পেলেন, যেটা হয়তো এখানে ইনভেস্ট করতে চান, বা আপনার কাছে একটা বড় অ্যামাউন্টের টাকা আছে যেটা এখানে ইনভেস্ট করতে চান, আপনি সেটাকে 8টা বা 10টা ভাগ করেন, ভাগ করে ধীরে ধীরে ইনভেস্ট করেন। দাম বেড়ে যাবে, সমস্যা নেই, দাম বাড়লেও আসলে আপনার অ্যাভারেজ কস্ট কিন্তু ভালো একটা অ্যামাউন্টে চলে আসবে। কারণ মার্কেট, ধরেন মার্কেট যখন এখানে আসছে, অনেকেই মনে করছে যে এখানে কিন্তু একটা সাপোর্ট পেতে পারে, বাট মার্কেট কিন্তু সাপোর্ট পায় নাই। আপনি যদি এখানে কিছু স্টক কিনতেন, এখানে কিছু, এখানে কিছু, আপনার কিন্তু অ্যাভারেজ কস্ট এই জায়গায় চলে আসতো। বাট আপনি যদি মার্কেট আর পড়বে না মনে করে মার্কেটকে টাইমিং করার চেষ্টা করে এখানে সব কিনে ফেলতেন, তাহলে কিন্তু আপনার এভারেজ কস্ট এটাই হতো। তো এই জন্য আসলে জাস্ট স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করাটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে। তো এটা কিন্তু আসলে ইনভেস্টমেন্টের জন্য, ট্রেডিং এর জন্য, যারা ট্রেডিং করতে চান অবশ্যই আপনার না জেনে ট্রেডিং করা উচিত না, বাট যারা জেনে ট্রেডিং করতে চান তারা অবশ্যই স্টপ লস নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, তো এটা গেল একটা। আর 2 নম্বর হলো যে আসলে আমরা লং সাইটেড হইতে হবে, বা আমাদেরকে আরেকটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। আমরা বেশিরভাগই পুঁজিবাজারে এসে চিন্তা করি কি, যে আমাদেরকে শর্ট টার্মে টাকা ডাবল করে ফেলতে হবে, 1 বছরের মধ্যে টাকা ডাবল করে ফেলতে হবে। আলটিমেট ফলাফল কি দেখেন, এই যে 1 বছরের মধ্যে টাকা ডাবল করতে গিয়ে ম্যাক্সিমাম কিন্তু লস করতেছে, ম্যাক্সিমাম মানুষ লস করতেছে। তো এই যে এই জিনিসটা আমরা যদি লং টার্মে চিন্তা করি, যে আমরা একবারে এই যে লসে চলে যাওয়ার থেকে আমরা যদি আমাদের যেই একটা রিয়ালিস্টিক যদি একটা টার্গেট সেট করি, যে 1 বছরে টাকা ডাবল করার থেকে আমি যদি চিন্তা করি যে 1 বছরে আমি 15 থেকে 20% করে প্রফিট করব প্রতি বছর অ্যাভারেজ, তাহলে কিন্তু এনাফ। আমি রিয়ালিস্টিক সেট করলে আমার কিন্তু আনরিয়ালিস্টিক ট্রেড করতে গিয়ে অনেক টাকা হারায় ফেলে চলে আসবো না। আমার যখন এক্সপেকটেশনটা রিয়ালিস্টিক থাকবে, আমি কিন্তু তখন ভালো স্টকে ধীরে ধীরে বিনিয়োগ করবো, আমাকে কিন্তু তখন তাড়াহুড়া থাকবে না। যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। অনেকেই হয়তো মনে করবেন যে আমি অপ্রয়োজনীয় কথা বলেছি, বাট আমার কাছে মনে হয় যে এগুলা মোটামুটি প্রয়োজনীয় কথা। তো এখন আমাদের মূল ভিডিওতে আসা যাক। তো মূল ভিডিওর প্রথমেই যে স্টকটা নিয়ে রিকোয়েস্ট এসেছে সেটা হলো যে মালেক স্পিনিং মিলস লিমিটেড। তো মালেক স্পিনে এই স্টকটা যদি আমরা দেখি, এই স্টকটার কিন্তু আর্নিংস ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 90 পয়সা, সেকেন্ড কোয়ার্টারও বেশ ভালো করেছে 2 টাকা 16 পয়সা, থার্ড কোয়ার্টারে 1 টাকা 74 পয়সা, এটাও খুব ভালো হয়েছে। তো এটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, এবং প্রাইসেও কিন্তু একটা হাইক দেখা গেছে এখানে ফ্লোরের পর থেকে। দেখেন জানুয়ারির পর থেকে এই স্টকটা কিন্তু অনেকটা উঠে গিয়েছে।
তো এই স্টকটার আমরা অ্যানুয়াল আর্নিংসটা একটু দেখি। তো এই যে অ্যানুয়াল আর্নিংসটা যদি দেখি, দেখেন অ্যানুয়ালি কিন্তু এই স্টকটা লসে আছে। এখানে বেশ কিছুদিন কমতেছিল, তারপর লসে ছিল, আবার একটা কোয়ার্টারে বা একটা ইয়ারে 3 টাকা 36 পয়সা হলো, তারপরে কিন্তু 1 টাকা 80 পয়সা। এই বছরের ডেটাটা দেয়া নাই, তারপর গত বছরে কিন্তু মাইনাস ছিল। তো এই কোম্পানিটার আমি দেখতেছি যে আর্নিংসটা একটু আনস্টেবল। আমি সচরাচর আমি বলতেছি না যে এটাতে আপনারা কেউ ইনভেস্ট করবেন না বা কিছু এরকম কিছু আমি বলতেছি না, বাট আমি সচরাচর যেটা করি সেফ ইনভেস্টমেন্টের জন্য আনস্টেবল কোম্পানিগুলোতে আমি ইনভেস্ট না করার চেষ্টা করি। কারণ কি আমাদের বাংলাদেশে অনেক স্টক দেখা যায় যেটাতে আসলে একটা আমাদের যে ফেব্রিকেটেড ইপিএস দেখানোর একটা প্রবণতা দেখা যায়। তো এই জন্য আমি যেটা করি যে আনস্টেবল যেই কোম্পানিগুলো আছে বা আনস্টেবল আর্নিংস যেটা আছে এগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। যাই হোক, তো এটাতে যারা ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে যেহেতু এই কোম্পানিটা এই বছরের ডেটা ভালো করতেছে, দেখা যাক ফোর্থ কোয়ার্টারে কি করে। সো ফোর্থ কোয়ার্টারের ডেটাটা যদি ভালো করে তাহলে হয়তো আপনারা কিছু গেইন পেতে পারেন। তো এই কোম্পানিটা আবার যদি তার এই যে ফ্লোর লেভেলে অথবা এই লেভেলে আসে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিছু এন্ট্রি নিতে পারেন। এটা একটা ভালো অপশন হয়তো হতে পারে। আর আরেকটা জিনিস হলো এই স্টকটা কিন্তু এই জায়গাটা একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করেছে। তো এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিলে সেক্ষেত্রে হয়তো আরেকটু কিছুটা গেইন এক্সপেক্ট করা যেতেই পারে। যাই হোক, নেক্সট যে স্টকটা এটা হলো ডিবিএস বা ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন। সো এইটার যদি আমরা আর্নিংসটা দেখি, এটার আর্নিংসটা ফার্স্ট কোয়ার্টার বা একদম এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সবগুলাই কিন্তু একটু কমতের দিকে, কারণ আমরা জানি যে ফাইন্যান্স সেক্টরটা একটু স্ট্রাগল করতেছে। তো এটার কিন্তু আর্নিংসটা খুব বেশি আনস্টেবল না আগেরটার মতো, এটা মোটামুটি স্টেবলই আছে, বাট একটু কিন্তু কমের দিকে বা একটু ডাউনওয়ার্ড ট্রেন্ডে আমরা দেখতেছি 2018 এর পর থেকে এটার কিন্তু আর্নিংস ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটার প্রাইসটা যদি আমরা দেখি, এটার প্রাইসটাও কিন্তু হিউজ একটা কারেকশন করেছে। এখন এই জায়গাটায় দেখেন একটা ডাবল বটমের মতো ক্রিয়েট করার চেষ্টা করছে। তো এই জায়গাটা যদি একটা ডাবল বটম ক্রিয়েট করতে পারে এবং এই জায়গায় এখন যেখানে আছে এখানে যদি একটা সাপোর্ট পায়, সেটা কিন্তু হতে পারে যে এই স্টকটার জন্য, এই যে আগেও কিন্তু এই জায়গাটায় বেশ ভালো একটা এই লেভেলে বা এই রেঞ্জে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করেছিল। তো এখনো যদি এই স্টকটা এই জায়গায় যদি একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে, সেই ক্ষেত্রে এই স্টকটায় আপনি যাদের অলরেডি ইনভেস্টমেন্ট আছে তারা কিন্তু এখানে কিছুটা অ্যাভারেজ ডাউন করতে পারেন হয়তো, যদি এই যে এই সাপোর্টটা যদি আসলে নেয় সেক্ষেত্রে আপনি দেখতে পারেন যে এইখানে যদি এই যে এইখানে যে একটা হাই ক্রিয়েট করেছে এটা যদি হায়ার হাই ক্রিয়েট করে বা এই 39 টাকার উপরে চলে যায়, সেখানে আপনি একটা নতুন এন্ট্রি নিতে পারেন অ্যাভারেজ ডাউন করার জন্য। যাই হোক, নেক্সট যে স্টকটা এটা হলো রেকিট বেনকাইজার। তো রেকিট বেনকাইজারের যদি যেটা দেখি, আমরা দেখলাম যে 2021 সালে তারা অনেক ভালো করেছে কোভিড এর টাইমটুকুতে 2021-এ। তো 22 সালে একটু তাদের বিজনেসটা ডাউন ছিল, 23-এ আবার ব্যাক করেছে বা আবার আগের মতো ভালো করেছে। তো এই বছরের ফার্স্ট কোয়ার্টার যেটা ছিল, ফার্স্ট কোয়ার্টারটা একটু খারাপ এসেছে, বাট ওদের যেই একটা প্রবলেম ছিল যে এই স্টকটা দেখেন গত বছর ডিভিডেন্ড দিয়েছিল 98 টাকা, এই বছর দিল 55 টাকা, তার আগের বছর ছিল 165 টাকা। তো ডিভিডেন্টের পে আউট রেশিওটা একটু কমে যাচ্ছে, কারণ কি ডলার ক্রাইসিস। তো এটা হওয়ার ফলে যেটা হলো যে এই স্টকটাতে বিশাল একটা কারেকশন দেখা যাচ্ছে। বিশাল বলতেছি কারণ হলো যে এইখানে একটু যদি দেখি, তো এইখানে এই হাই থেকে যদি ধরি, এখানে কিন্তু অলরেডি 22%-এর মতো একটা কারেকশন হয়ে গিয়েছে। তো এই স্টকটা আমরা যদি একটু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করি, এটা আমি বলতেছি না যে এখানেই আসবে, এটা নট শিওর। তো এইখানে একটা সাপোর্ট আছে, নেক্সট এখন যে পজিশনটা আছে এটাতে একটা সাপোর্ট আছেই, আর এর নিচে এখানে একটা সাপোর্ট আছে, আর এই যে ছোট ছোট কিছু সাপোর্ট আছে আসলে, আর একটা স্ট্রং সাপোর্ট কিন্তু এইখানে আছে, এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। তো আপনারা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিছু ইনভেস্ট করতে পারেন বা এখানে কিন্তু কিছুটা অ্যাভারেজ ডাউন করতে পারেন। এটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং একটা কোম্পানি, তো এটাতে কিন্তু ইনভেস্ট করাটা একটা খারাপ ডিসিশন হবে না বলেই আমাদের ধারণা। তো এরপর যে স্টকটা এটা হলো ইবনে সিনা। সো ইবনে সিনা নিয়ে আমরা একটা ভিডিওতে বলেছি। তো ইবনে সিনা কিন্তু এই যে পজিশন ট্রেডিং এর যে ভিডিওটা, ওই ভিডিওটাতে ইবনে সিনা নিয়ে বলা আছে। তারপরেও কমেন্টে আরো বেশ কিছু রিকোয়েস্ট এসেছে, তাই এই ভিডিওতে আবার বলতেছি। এই স্টকটা দেখা যাচ্ছে যে 3টা কোয়ার্টারের ডেটাই খুব ভালো এসেছে, অ্যানুয়াল আর্নিংস যেটা সেটাতেও কিন্তু আমরা একটা আপওয়ার্ড একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি বা উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। সো এই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্সিয়াল ডেটা মোটামুটি ফার্স্ট লুকে ভালোই মনে হচ্ছে। আর প্রাইস কারেকশন যদি বলি, প্রাইস কিন্তু অনেকটাই কারেকশন হয়েছে।
তো এখন কিন্তু এই যে এই জায়গাটা একটা এই ক্যান্ডেলটা কিন্তু খুব ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো এখানে যদি কেউ নতুন এন্ট্রি নিতে চান বা এভারেজ করতে চান, সেক্ষেত্রে হয়তো এই যে এইটার উপরে ব্রেক আউট দিলে আপনারা চাইলে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু নতুন এন্ট্রি নিতে পারেন। আর যদি এভারেজ ডাউন করতে চান, চাইলে এখনো এভারেজ ডাউন করতে পারেন, কারণ এটাও কিন্তু ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রং একটা কোম্পানি। তো আপনি চাইলে এটাতে এভারেজ ডাউন করতে পারেন, অথবা আরেকটু ওয়েট করে দেখতে পারেন যে এর নিচে আর আসে কিনা। তো এটার যদি আমরা সাপোর্ট জোন দেখি, এই যে এই জায়গাটা কিন্তু খুব স্ট্রং একটা সাপোর্ট এই স্টকটার জন্য 220 টাকা লেভেলে। তো স্টকটা যদি এর নিচে আসে 220 টাকায়, হয়তো আপনারা ফাইনালি একটা এভারেজ ডাউন করতে পারেন। এর নিচে আসবে না এটা বলতেছি না, বাট 220 টাকায় হয়তো শিওরলি বা কিছুটা নিশ্চিত হয়ে একটা এভারেজ ডাউন করা যায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং কমেন্ট করে আপনারা জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।